নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর শুরুতেই আবার বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর লাইক করুন, শেয়ার করুন, সেই সমস্ত লোকজনদের বলুন বাংলা বাজারের কথা যারা এই ধরনের সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে চায়, মতামত দিতে চায়। তো শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক তৃণমূলের ধর্ণা, বিজেপির রথযাত্রা, এগিয়ে কে? ধর্ণা বানান নিয়ে কপচাতে গিয়ে সিপিএম এর ফুটফুটে কমরেড দাঁড়িয়েছেন, কিন্তু ধর্নার শেষে গণশক্তিতে লেখা হয়েছে ডাহা হারকে জয় বলে দাবি করে ধর্না গোটালেন মমতা। তো আসুন দেখা যাক ধর্না থেকে মানুষ কি পেল আর তৃণমূল কি পেল। অন্যদিকে বিজেপির নেতাদের বক্তব্য, রথযাত্রায় বিপুল সাড়া বাংলার মানুষের, রায় প্রতিফলিত জনজোয়ারে। তাহলে এই দাবিটাকেও কাল্টিভেট করে দেখতেই হচ্ছে, কি বলেন? আমরা যারা নির্বাচনের গতি প্রকৃতি নিয়ে কথা বলি, তারা বারবার এই ধরনের আলোচনাতে, যাকে সিনেমার ভাষাতে বলে ফ্ল্যাশব্যাকে চলে যাই, টু অ্যান্ড ফ্রো, মানে একবার সেই দিনের কথা, একবার আজকের কথা, আর তার মধ্যে থেকে একটা প্রবণতাকে বের করে আনার চেষ্টা করি। তো ধর্ণা বললেই আমাদের মাথাতে প্রথম আসে সেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা বললে প্রথম আসে সেই ধর্মতলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা। সে ধর্ণারও বানানের দন্তের নয় ছিল। সেই ধর্ণাতলায় কত লোকজন, সেদিনও কবির সুমন ছিলেন না, সুবোধ সরকার ছিলেন না তো রন্তিদেব সেনগুপ্ত ছিলেন, সমীর পুতুতণ্ডু, দোলা সেন, সেদিন কারামোর ঘর ভেঙেছে গিয়েছিলেন দোলা সেন। ওদিকে শত্রু আমাদের মিত্র, সেই হিসেব কষেই তপন শিকদার, রাজনাথ সিং হাজির হয়েছিলেন সেই ধর্ণাতলায়। ওনাদের লক্ষ্য তো ছিল বাম সরকারকে ফেলা। নকশালপন্থী নেতাদের অনেকেই ছিলেন কাক, শুভপ্রসন্ন। হ্যাঁ, সবাই একমত হবেন যে সেই ধর্ণাতলাতেই লেখা হচ্ছিল আগামী ইতিহাস পশ্চিমবঙ্গের। এবারের ধর্ণাতলায় আবার সুমন আছেন, অনেকেই আছেন যারা মাত্র কবছর আগে বিজেপির ঘনিষ্ঠ ছিলেন, মত বদলেছেন ক্ষমতার নতুন ইতিহাসে সামিল হতে। সেবারের 1 পয়েন্ট প্রোগ্রাম সিপিএম হাটাও, এবারে কিন্তু এই ধর্ণার বহুতর উদ্দেশ্য, নানান উদ্দেশ্য। কেবল সময়টা খেয়াল করুন। এবং এবারের ধর্ণায় যারা বসেছেন তারা সরকারে, সেবারের ধর্ণায় যারা বসেছেন তারা বিরোধী। সেখানে এসে দাঁড়ানোটা, সেখানে এসে সমর্থন দেওয়াটা একটা বড় ব্যাপার, একটা বিরাট ব্যাপার। আর এখানে আসাটাই তো একটা সুযোগ। খেয়াল করুন, অনেক উত্তর পেয়ে যাবেন। এক, এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি আর ফর্ম সাথে কাটা গেছে 65 লক্ষ মানুষের নাম। সারা রাজ্যে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, ভোট দিতে পারবো কিনা, নাগরিকত্ব থাকবো কিনা, এমন একটা সময় ধর্ণা হচ্ছে। 2, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছে বাংলায়, হাওয়ায় ঘুরছে রাষ্ট্রপতি শাসনের হুমকি, তেমন একটা সময় বাংলায় ধর্ণা হচ্ছে। 3, বিজেপির রথযাত্রা শুরু হবে, সেই রথযাত্রা যার উত্তরসূরি আদবানির সেই রথযাত্রা, যে পথের দুপাশে দাঙ্গা হয়েছে, অসংখ্য মানুষ মারা গেছে, এক বিশাল অপটিক্স, হিন্দু জাগরণ। হ্যাঁ, ঠিক সেই সময় সমস্ত আলো শুষে নিতে ধর্মতলায় ধর্ণা। একদিনের পরে বোঝা গেল একদিনের নয়, ধর্ণা চলবে। এবারে দেখুন শেষ হলো কখন। 1, সর্বোচ্চ আদালত বললেন নির্বাচন কমিশন নয়, শেষ কথা বলবে আদালত, তৈরি হচ্ছে ট্রাইব্যুনাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষাতে দরজা খুলে গেছে। 2, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সামান্যতম উস্কানি না দিয়ে ফিরে গেছে। অনেক কিছু প্রস্তুতি ছিল, না কিছুই বের হয়নি। কিসের প্রস্তুতি ছিল আর একদিন সেই আলোচনা করব। কালীঘাটে পুজো দিয়েছেন, বেলুর মঠে ঘুরে তেনারা বিদেয় হয়েছেন। 3, বিজেপির রথযাত্রা শেষ হয়েছে, এবারে ব্রিগেডের নরেন্দ্র মোদীর জনসভা, ক্লাইম্যাক্সের সময় ক্লাইম্যাক্স হবে, সেখানে যাবে প্রচার। আপাতত এই পর্যন্তই, অতএব ধর্ণা শেষ। মানে বুঝলেন, সেবারের ধর্ণা ছিল এক ধরনের আচমকা সিদ্ধান্ত, আন্দোলনকে যে কোনো ভাবে হোক রাস্তাতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত। এবারে কিন্তু ধর্ণার আগে বহু হিসেব নিকেশ হয়েছে। ধর্ণা একসঙ্গে অনেকগুলো উদ্দেশ্যে হয়েছে, একই সঙ্গে অনেকগুলো ফ্রন্টে লড়াই করার জন্য হয়েছে। বিজেপিকে অন্তত এই বাংলায় কালিদাস বললে কম বলা হয়, অনেকবার বলেছি এই কথাটা। আচ্ছা ভাবুন,
এই মুহূর্তে বাংলায় এসআইআর নেই, যা চোখ বন্ধ করে ভাবুন যে এসআইআর নেই, তাহলে ইস্যু কি? ইস্যু হতো দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বালি চুরি থেকে কয়লা চুরি, এর সঙ্গে যোগ হতো 15 বছরের অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, প্রতিষ্ঠান বিরোধিতা, অ্যান্টি ইনকামবেন্সি। 100 জনকে দিলে 50 জনের না পাওয়ার ক্ষোভ খুব স্বাভাবিকভাবে জমে, আর জমতে জমতে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, আমরা জানি। অবশ্যই ওপার বাংলায় হিন্দু নির্যাতন যুক্ত হতো, অবশ্যই বিজেপির কোর ইস্যু হিন্দুত্ব, রাজ্যের কিছু অংশে দাঙ্গা ইত্যাদির কাহিনী যোগ হতো, আর তৃণমূলের লড়াইয়ের অস্ত্র হতো তার সামাজিক প্রকল্প, ডাইরেক্ট বেনিফিশিয়ারির ফসল। কিন্তু আমরা জানি সেসবেরও তো একটা এক্সপায়ারি ডেট আছে। কিন্তু বিজেপি গতবারে মানে 2021-এ ভুল করেছিল তৃণমূলকে ভাঙতে গিয়ে। আড়াআড়ি ভাঙন ধরানো যায়নি, উল্টে বিজেপিতে নব্য আর আদি দ্বন্দ্বের বীজ পুঁতে দিয়েছিল। সেই দিন মুকুল রায়ের একটা ইনক্লুসিভ পলিটিক্সের ব্যাপার ছিল, শুভেন্দু অধিকারী সেখানে একটা উন্মাদ হিন্দুত্ব এনে হাজির করেছেন, সেটাকেও তাও ক্ষতি করেছিল। বিজেপির ভোট ব্যাংক শুরু থেকে খাটো হয়ে গিয়েছিল। এবারে এক এসআইআর করে বিজেপি যে অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে, তা তারা বুঝতে পারবে নির্বাচনের পরে। হ্যাঁ, সেই এসআইআর ইস্যুকে তুঙ্গে নিয়ে যাবার জন্যই একেবারে মাপা চাল দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী আসছেন, ওসব নৌকরি দেঙ্গে, বিকশিত ভারত ইত্যাদির বাওয়াল ছাড়ুন। উনি কি জোর দিয়ে বলতে পারবেন যে 60-65 লক্ষ নাগরিককে বাদ দিয়ে ভোট হবে? সাহস আছে সেটা বলার? আর বললে কি ফল হবে উনিও জানেন। কারণ 60 লক্ষ বিচারাধীন ভোটার কিন্তু ভারতের নাগরিক। হ্যাঁ, তাদের কাগজ সেটা বলছে, তারা বা তাদের বাবা মা দাদু দিদা 2002-এর আগে ভোট দিয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী উচ্চারণ করতে পারবেন না। আবার এটাও বলতে পারবেন না যে মতুয়ারা যাদের নাম বাদ চলে গেছে, ডিলিট, বিচারাধীন নয়, বাদ চলে গেছে, হ্যাঁ মাথায় রাখুন, বাদ গেছে, তাদের নাম আবার ভোটার লিস্টে আসবে না, বলতে পারছেন না। তারাও দেশের নাগরিক, বলতে পারছেন না। এই কথা নরেন্দ্র মোদী বলতে পারবেন না। দুদিন আগে মমতা যে উচ্চ স্বরে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবার বিরোধিতা করেছেন, তার জবাবে প্রধানমন্ত্রী কি বলবেন? উনি আগডুম বাগডুম অনেক কিছু বলতে পারেন, ওনার নেতৃত্বে দেশ উন্নয়নের রথে চলছে, এখানে কিচ্ছু হচ্ছে না, শিল্প চাই ইত্যাদি হ্যানা ত্যানা বলতে পারেন। এই শিক্ষা সংস্কৃতি, তারপরে নানা রকম সুরক্ষা ফুরক্ষা অনেক কিছু বলতে পারেন, কিন্তু এই কথাগুলো যেগুলো মানুষ ভাবছে সেই কথাগুলো নিয়ে ওনার কোনো কথা থাকবে না। এটাই হচ্ছে সাংঘাতিক এক ব্যাপার। যেদিন কলকাতায় আসবেন তার দিন 5 আগে মধ্যবিত্তের রান্নাঘরে কোপ পড়েছে, 1 লপ্তে গ্যাসের দাম বেড়েছে 60 টাকা। কি বলবেন প্রধানমন্ত্রী? উনি কিছুই বলবেন না। কিন্তু উনি চলে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো বিকল্প ঘোষণা করবেন তাহলে, এবং এটা সবে শুরু, এই যুদ্ধ আর 1 মাস চললে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে এই প্রধানমন্ত্রীকে। এবং যা অবস্থা এখনো মধ্যপ্রাচ্যে, যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। কি বলবেন? ধর্না শেষ হবার 4 দিনের মাথায় এসে প্রধানমন্ত্রী কোন জবাব দেবেন, হ্যাঁ সেটা মাথাতে রেখেই তৃণমূল ধর্নাতে বসেছিল, ধর্না তুলেওছে সেই জন্য। আর বিজেপির ব্রিগেডের পরে আবারও সেই প্রশ্নগুলোই তুলবে, কারণ হয়তো ব্রিগেডেই তুলবে, কারণ মোদিজি ওই প্রশ্নগুলোর একটারও জবাব দিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, এক এসআইআর বিজেপির কাছ থেকে অনেক কিছু কেড়ে নিল। এমনিতে বিজেপির রথযাত্রার প্রোগ্রাম কিন্তু অসম্ভব এফেক্টিভ, দারুণ কার্যকরী একটা প্রোগ্রাম। বিজেপি এটা দিয়ে তারা এসেছে, ক্ষমতায় এসেছে বলা যায়। তারা সারা ভারতবর্ষে এই নিয়ে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। যে দক্ষিণে তাদের কোনো প্রভাব ছিল না, সেই দক্ষিণে তাদের প্রভাব এসেছিল এই রথযাত্রার পর থেকে। একটা প্রোগ্রাম হয়ে উঠতে পারতো এই রথযাত্রা, কিন্তু খবরের কাগজ দেখুন, 5টা খবরের কাগজ সামনে রাখুন, 5টা যেগুলো স্বাভাবিকভাবে বিক্রি হয়, লোকে দেখে, খবরের কাগজ সামনে রাখুন। ধর্মতলার ধর্না, এসআইআর বিতর্ক, মানুষের আশঙ্কা উদ্বেগ, ভোটার তালিকায় 60 লক্ষ মানুষের বিচারাধীন হওয়া আর তাই নিয়ে আইনি বিতর্ক, এগুলোকে একধারে রাখুন, আর রথযাত্রার খবর একধারে রাখুন। চোখে দেখে বুঝতে পারবেন 80-20-রও কম, 80 ভাগের 20 ভাগেরও ভাগ হয়নি, মানে 100 ভাগের 20 ভাগও এই খবরটা পায়নি রথযাত্রা। যে রথযাত্রা জুড়ে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ঝামেলা, মারপিট, মানুষের অংশগ্রহণ, এত বড় বড় নেতা মন্ত্রীদের পার্টিসিপেশন নিতেই পারতো কাগজের সিংহভাগ, মানুষের আলোচনার অনেকটা, সেটা ব্যাকস্টেজে চলে গেছে, সেটা 8-10টা খবরের মধ্যে হারিয়ে গেছে। এবারে আলুর দাম মাঠে 3 টাকা কিলো, সেটাও নজর কেড়েছে, কিন্তু রথযাত্রা সেই গুরুত্ব পেল না। কারণ তৃণমূলের ধর্না আর এসআইআর। আসুন 90-এ আদবানিজির রথযাত্রার ইতিহাসে একটু চোখ রাখি।
মনে করিয়ে দিই সেই রথযাত্রাটা কেমন ছিল। সেটা ছিল 10,000 কিলোমিটার সোমনাথ থেকে অযোধ্যা, বিরাট কর্মসূচি। ভারতে অন্তত 10টা রাজ্যের মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল। প্রধান কাণ্ডারি প্রমোদ মহাজন, মনে আছে কিনা, একটা ডিসিএম টয়োটা মিনি বাসকে সমস্ত সাজিয়ে টাজিয়ে একটা রথ নিয়ে বের হলেন আদবানি, পৌরাণিক যুদ্ধের রথে। 25শে সেপ্টেম্বর সোমনাথ মন্দির থেকে যাত্রা শুরু হয়েছিল, সে এক উন্মাদনা। আদবানিকে জাফরান রঙের পতাকা, তলোয়ার, ধনুক, বান উপহার দেওয়া হয়েছিল। গুজরাটের জেতপুর গ্রামে নরেন্দ্র মোদী সামনে ছিলেন, যুবকেরা নিজেদের রক্ত দিয়ে আদবানিকে তিলক পরিয়েছিলেন। আর সেই সময় থেকে জয় শ্রীরাম হয়ে উঠেছিল একটা রাজনৈতিক রণধ্বনি। তার আগে জয় শ্রীরাম এরকম ছিল না। আদবানির রথযাত্রার ফলে যে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটেছিল সেটা সাংঘাতিক। সমস্ত দাঙ্গার ভেতর দিয়ে 600 জন মানুষ প্রাণ হারিয়েছিল। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল উত্তরপ্রদেশে। কানপুর মধ্যে দাঙ্গা চলছে, সেখানে 48 জন মারা গেছে। আলিগড়ে দাঙ্গা আরো মর্মান্তিক। ডিসেম্বর মাসের শুরুতে সেখানে দাঙ্গায় প্রাণ হারায় 200 জন মানুষ। ট্রেনের কামরা থেকে বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে নামিয়ে হত্যা করার মতো নৃশংস ঘটনা সেখানে ঘটেছিল। আগ্রাতে দাঙ্গার 31 জনের মৃত্যু হয়েছিল। হায়দ্রাবাদে অক্টোবর ডিসেম্বর মাসে 165 জনের মৃত্যু হয়েছিল। বেসরকারি হিসেবে আরো বেশি, 200-রও বেশি। ব্যাপারটা দেখুন, কর্ণাটকে পৌঁছে গেছে বিজেপি। এই 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 রথযাত্রা দেবাঙ্গার, কোলার, রামনগরে, টুমকুরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। দেবাঙ্গারে রামজ্যোতি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, 17 জন মারা যান। কর্ণাটকে কোলার শহরে দাঙ্গার পরে রেকর্ড ভেঙে 78 দিন কারফিউ জারি রাখা হয়েছিল। দক্ষিণ ভারতের ইতিহাসে রেকর্ড। আর এই রথযাত্রার ফল কি? হাতে গরম ফল পেয়েছিল বিজেপি। 1989 সালের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল 85। 91 নির্বাচনের লোকসভায় সেটা এসে দাঁড়ালো 120। বিজেপির মোট প্রাপ্ত ভোটের হার আগের চেয়ে দ্বিগুণ হয়ে 20.11%। উত্তরপ্রদেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা এবং 84টা লোকসভা আসনের মধ্যে 51টা জয় করে ফেলল, 51টা জিতেছিল। উত্তরপ্রদেশে কল্যাণ সিং এর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতন সরকার তৈরি করল। আর সংবাদ মাধ্যম, খবরের কাগজ আর সবে বাড়তে থাকা টিভি চ্যানেলের সিংহভাগ ছিল আদবানিজির রথযাত্রা। এবারেও রথযাত্রা হলো, এতগুলো জায়গা থেকে হলো, 7 না 8 জায়গা থেকে হলো। বাংলাতে তার 10% কি হয়েছে দেখা গেছে। রথ চালালো বিজেপি, দাঙ্গা হলো না, মানুষ মরলো না, সেসব তো ছেড়েই দিন, লোকজনও ছিল না। অধিকাংশ জায়গাতে রথ চলেছে আপন মনে, কোথায় যাচ্ছে কেউ জানে না। আর রথযাত্রার সামান্য প্রভাব পড়তো, কিন্তু ধর্নাতলায় মমতা ব্যানার্জি সেটুকু আলু শুষে নিয়েছেন। আসলে বঙ্গ বিজেপিতে একরাশ দ্বিধা আর দ্বন্দ্বই বঙ্গ বিজেপির যাবতীয় কর্মসূচিকে খুব ছোট্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখছে। অথচ তা তো হবার কথা না। 2021 বিধানসভায় 38% ভোট বিজেপি পেয়েছে, 2024 39% ভোট পেয়েছে। এর থেকে ঢের কম ভোট পাওয়া বিজেপি উত্তরপ্রদেশে তাণ্ডব নৃত্য করেছিল। তাহলে এখানে সেই বিরাট সমর্থন কেন জমিতে দেখা যাচ্ছে না? তার একটা খুব মজার কারণ আছে। উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, বিজেপি বেড়েছে 10% থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, কিন্তু সেগুলো বিজেপির ভোট। বাংলাতে সেটা নয়। এখনো বাংলাতে বিজেপির কোর ভোট যদি দেখা যায় তো খুব বেশি হলে 14-15%। বাকিটা এসেছে কোথা থেকে? অন্য দল থেকে, বিশেষত বামেদের কাছ থেকে। বিরাট ভোট তাদের গেছে। কি ভোট সেটা? বিজেপির ভোট, বিজেপির ভোট না। সেই ভোটারেরা মমতা বিরোধিতা থেকে ভোটটা দিয়ে আসেন। ফেসবুকে তাদের ডিপিতে জ্যোতি বসু আছে, লেনিন আছে, কিন্তু বুথে গিয়ে পদ্মছাপ। সেই তারা তো রথযাত্রায় রাস্তায় জড়ো হচ্ছেন না। মানে কেন জড়ো হবেন? মানে সেই জায়গাটা তো নেই। ফেসবুকে তো লেনিন চলছে। সিপিএম এর যাত্রাতেও এর থেকে বেশি সমর্থকের ঢল এই সেদিনেও আমরা দেখেছি। তার কারণ আড় ভেঙে সিপিআইএম সমর্থকরা, নেতারা অন্তত নিজেদের পদযাত্রায় হাজির ছিলেন অনেকে, যার ফলে বিজেপির কর্মসূচিতে মানুষ থাকে না, রথযাত্রায় লোকজন ছিল না। রাজ্য জুড়ে একটা উন্মাদনা তৈরি করে তারা আজ নয় কোনোদিনও এই উন্মাদনা তৈরি করতে পারবেন না। আর সেখানেই তাদের ব্যর্থতা, কারণ তারা অন্যের লাঠি হাতে নিয়ে চলছেন। মমতা ব্যানার্জির জনসভাতে হাজির হবেন কবির সুমন, সুবোধ সরকার, আবুল বাশার, জয় গোস্বামী, রন্তিদেব সেনগুপ্ত ইত্যাদিরা। দলের লোকজন তো থাকবেন। সব মিলিয়ে নির্বাচনের আগে যদি মার্কস দিতে হয় যে রথযাত্রা, ধর্নাতলা কে এগিয়ে,
তাহলে ধর্নাতলা 170-75 তো পাবেই, আর রথযাত্রা টেনে টুনে 15, না তার বেশি এখনো নয়। কিন্তু নির্বাচনের আরো 1-1.5 মাস তো বাকি আছেই। অনেক জল বইবে, অনেক কিছু হবে, বিভিন্ন জায়গায় নানান রকমের ছোট ছোট খবরগুলো পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে নানা রকম ছোট ছোট ইনপুট আসছে। তার মানে যে সবসময় একই রকম তাও নয়। কাজেই একটা জিনিস তো ঘটনাই, যে এখানে সিপিআইএম থাকুক, যেই থাকুক, সমস্ত বিরোধিতার, যত রকমের বিরোধিতা, মমতা বিরোধিতা, তৃণমূল বিরোধিতার মূল ফসলটা নিয়ে যাবে বিজেপি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে প্রবল তৃণমূল বিরোধিতা বা মমতা বিরোধিতা, এই পুরোটা কিন্তু বিজেপির ঝোলায় ভোটটা নিয়ে, সে যেই বিরোধিতা করুক, সিপিএম বিরোধিতা করুক, আরএসপি বিরোধিতা করুক, আইএসএফ বিরোধিতা করুক, যে কোনো জায়গার সমস্ত বিরোধিতার মূল ভাগটা কিন্তু গিয়ে পৌঁছবে বিজেপির ঘরে। কারণ সবাই জানে এই বাইনারিটা এখন এখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই ভোটে জিতবে কে, দুজন জিততে পারে, তৃণমূল জিততে পারে বা বিজেপি জিততে পারে। কাজেই যদি বিরোধিতা তৃণমূলের হয় এবং মানুষ সেই বিরোধিতাকে মাথায় নেন, তাহলে সেই ভোট যাবে বিজেপির দিকে। আর যদি বিজেপির বিরোধিতাটা ব্যাপার হয়, বিজেপির বিরোধিতা সিপিএম করলেও, যেই করুক, বিজেপি বিরোধিতার মূল জায়গাটা গিয়ে পৌঁছবে তৃণমূলে। তার কারণ মানুষ মনে করবেন বিজেপিকে হারানোর জন্য তৃণমূল আছে, তৃণমূলকে হারানোর জন্য বিজেপি আছে। এই যে বাইনারি তৈরি হয়ে গেছে, এই বাইনারি মিডিয়া তৈরি করেনি। সিপিএম নেতারা বসে বসে ভাবছেন এই বাইনারি মিডিয়া তৈরি করেছে, না, মিডিয়া তৈরি করেনি। এই বাইনারি তৈরি হয় তখনই যখন মূলত দুটো দলের ভোট পার্সেন্টেজ এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে মানুষের কাছে দাঁড়াবেই এই জায়গাটা, যে 77 জন তাদের এমএলএ আছে, 77 থেকে তারা 148 হতে পারেন, তারা ক্ষমতা আসতে পারেন। যাদের শূন্য আছে তারা কি করে 148-এ যাবেন, সাধারণ ধারণা। এবং সেই সাধারণ ধারণা থেকে একটা বাইনারি তৈরি হয়েছে, যে বাইনারি ভাঙাটা খুব মুশকিল। কাজেই তৃণমূলের ধর্না বিজেপির বিরুদ্ধে ভোটকে তৃণমূলের দিকে নিয়ে যাবে, আর রথযাত্রা সে যত কমই হোক তার এফেক্ট তৃণমূলের বিরোধিতা বিজেপির দিকে ভোটকে নিয়ে যাবে। কিন্তু যদি আমরা তার গ্রাউন্ডে, মাটিতে তার যে ফল, যে এফেক্ট, যে প্রভাব আমরা দেখি, তাকে যদি আমরা বিচার করি, তাহলে 70-75% নাম্বার, মার্কস দেওয়া যায় তৃণমূলের ধর্নাকে। সে জায়গায় এই মুহূর্তে বিজেপির যে রথযাত্রা, তাকে 15% বেশি মার্কস আমি অন্তত দিতে পারছি না। আপনারা কে কত দিচ্ছেন, কে গিয়ে বিজেপির ধর্না, বিজেপির রথযাত্রা না তৃণমূলের ধর্না, আপনারা বলুন, ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।